আচ্ছা, আজ আমরা নোংর কবিতাটি পড়ব। ঠিক আছে, নোংর কবিতাটা আমরা কিভাবে পড়ব, কিছু পয়েন্টে বিভক্ত করে পড়ব। দেখো, প্রথমে নোংর কবিতার উৎস জানবো, তারপর নোংর কবিতাটির বিশ্লেষণ জানবো আমরা, তারপর নোংর কবিতার নামকরণের সার্থকতা, কবির জীবনের অপূর্ণতার বেদনা কিভাবে কবিতায় ধরা পড়েছে এবং কবিতার মধ্যে দিয়ে স্থিতি ও গতির চিত্র কিভাবে ধরা পড়েছে সেটা আমরা পড়ব। আচ্ছা, প্রথমে জানবো নোংর কবিতার উৎস। নোংর কবিতাটি অজিত দত্তের লেখা অজিত দত্তের সাদা মেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থের অন্তর্গত নোংর কবিতাটি। ঠিক আছে, তাহলে কি অজিত দত্তের সাদা মেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থ থেকে নোংর কবিতাটি নেওয়া হয়েছে। এবার আমরা নোংর কবিতাটির বিশ্লেষণ করব। পাড়ি দিতে দূর সিন্ধু পারে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, সারা রাত মিছে দাঁড় টানি মিছে দাঁড় টানি। আচ্ছা, নোংর কবিতাটি একটি প্রতীকী কবিতা, কবিতার ছত্রে ছত্রে সেই প্রতীকটা ধরা পড়েছে। দেখো, ফার্সি শব্দ লঙ্গর থেকে নোঙর শব্দটা এসেছে। ঠিক আছে, এই নোঙর শব্দের অর্থ হচ্ছে শিকল বা দড়ির সাথে বাঁধা কোনো লোহার আংটা বিশেষ, যেটা জলের নিচে ফেলে কোনো নৌকা বা জাহাজ এগুলোকে বেঁধে রাখা হয়। কিন্তু এখানে কবিতায় নোঙর শব্দটি বলতে কবি সাংসারিক দায় দায়িত্ব এবং মায়ার যে বাধা বন্ধন সেগুলোকে কবি বুঝিয়েছেন। আর সিন্ধু পার হচ্ছে মহাসমুদ্র। তাহলে কি এখানে নৌকা হচ্ছে কবির মনের প্রতীক, কবির মনের প্রতীক হচ্ছে নৌকা। তাহলে নৌকা অর্থাৎ কবির যে রোম্যান্টিক মন সেটা মহাসমুদ্রে বা সিন্ধু পারে পাড়ি জমাতে চায়, অর্থাৎ তার মন অবাধ বিস্তৃত কল্পনার জগতে পাড়ি জমাতে চায়। কিন্তু কবির মন বাঁধা পড়ে গিয়েছে সাংসারিক যে বাধা বন্ধন বা সাংসারিক জটিলতা, তার জটিল আবর্তের মধ্যে কবির মন বাঁধা পড়ে গিয়েছে। দাঁড় হচ্ছে এক ধরনের দণ্ড বা লাঠি বিশেষ, যার সাহায্যে নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো এখানে কবিতায় দাঁড় হচ্ছে কবির ইচ্ছা বা কল্পনা। সুদূরের যে হাতছানি সেটা কবির মনকে চঞ্চল করে তোলে, তাকে যেন দূর সুদূরের দিকে তাকে ডাকছে। সারা রাত তিনি দাঁড় টেনে সেই নোঙরের বন্ধন ছিন্ন করে তার যে জীবন নৌকাকে তিনি সেই স্বপ্নের জগতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেই যান, কিন্তু তিনি আদতে ব্যর্থ হন। আচ্ছা, দাঁড় টেনে অর্থাৎ কি তিনি সারা রাত ধরে চেষ্টা করেই যাচ্ছেন। ঠিক আছে, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া অর্থাৎ তার সেই মহাসমুদ্রে বা অবাধ বিস্তৃত কল্পনার জগতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সারা রাত ধরে দাঁড় টেনে বৃথায় চেষ্টা করে যান, কিন্তু তার সেই দাঁড় টানা বা তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়, কারণ সাংসারিক জটিলতা বা সাংসারিক মায়া যে বন্ধন তার পাশ তিনি কখনোই ছিন্ন করতে পারেন না। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে, তারপর ভাটার শোষণ স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। আচ্ছা, জোয়ার হলো চন্দ্র এবং সূর্যের আকর্ষণে নদী সমুদ্রের যে জলস্ফীতি, অর্থাৎ কি জলের যে উচ্ছ্বাস বা জল যে বেড়ে যায় সেটাকে আমরা বলে থাকি জোয়ার। তো কবির মনের যে উচ্ছ্বাস বা তার কল্পনার যে উচ্ছ্বাস সেটা কি স্বপ্নের মতো, তার যে স্বপ্নের জগৎ সেটা কি জোয়ারের মতো ফুলে ফেঁপে ওঠে। ঠিক আছে, সেটা অবাধ হতে চায়, কিন্তু তার সাংসারিক বাধা সাংসারিক বন্ধন তাকে সেটা হতে দেয় না। অর্থাৎ কি কবির যে উচ্ছ্বসিত কল্পনা, তার যে কল্পনার উচ্ছ্বাস সেটা কিছুতেই বেগ মানে না, সেটা সবসময় এই সমস্ত তার যে সুদূরের যে আকর্ষণ সেই আকর্ষণে সামনের দিকে ছুটে চলে যেতে চায়, জোয়ারের মতো ফুলে ফেঁপে এই বন্ধনকে ছিন্ন করতে চায়, কিন্তু শেষ পর্যন্ত সাংসারিক বাধার কাছে তার এই সমস্ত কিছু, তার সমস্ত প্রয়াস মিথ্যে হয়ে যায়। তারপর ভাটার শোষণ স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। অর্থাৎ কি প্রবল বাস্তবতার ধাক্কায় সকালবেলায় উঠে কবি যখন বাইরের জগৎটা দেখেন, যখন বাস্তবের মাটিতে পা রাখেন, তখন কি হয়, তখন কবির কল্পনা, তার সমস্ত স্বপ্ন, তার সমস্ত সৃষ্টি, এই সমস্ত তার মনের যে দ্বিধা দ্বন্দ্ব সেখানে মাথা ঠুকে ঠুকে তারা প্রাণ হারিয়ে ফেলে, তারা ব্যর্থ হয়ে ফিরে যায়। অর্থাৎ কি কবির সৃষ্টির জগৎ
অর্থাৎ কবি একজন কি, কবির যে সৃষ্টি, তার যে লেখা, সেই সমস্ত নিয়ে কবি সুদূরের হাতছানির ডাকে সাড়া দিতে চান, কিন্তু শেষ পর্যন্ত তার মনের যে দ্বিধা দ্বন্দ্ব সেটা তিনি কাটিয়ে উঠতে পারেন না। সাংসারিক মোহ, বাধা, বন্ধন সমস্ত কিছুকে কাটিয়ে উঠে তিনি সেই সুদূরের আহ্বানে কিছুতেই সাড়া দিতে পারেন না। আর ভাটা কি? ভাটা আবার কি, চাঁদ আর সূর্যের বিকর্ষণের ফলে কি হয়, যখন আবার নদী আর সমুদ্রের জল আবার নিচে নেমে যায়, সেই জলস্ফীতি হ্রাসকেই আমরা বলে থাকি ভাটা। ভাটা স্রোতের যে প্রাণ বা উচ্ছ্বাস তাকে কি করে, তাকে স্তিমিত করে দেয়, সেই যে স্রোতের প্রাণ বা উচ্ছ্বাসকে যেন নিচের দিকে নামিয়ে দেয়। ঠিক একইভাবে জীবনের যে বাস্তব সমস্যা, ঠিক আছে, জীবনের নানা বাধা বা প্রতিবন্ধকতা, কবির জীবনী শক্তি বা কবির যে সৃজনী ক্ষমতা বা কবির সৃষ্টি ক্ষমতা, সেই সমস্তকে যেন আস্তে আস্তে ক্ষয় করে চলেছে। কবি আস্তে আস্তে নিরুৎসাহ হয়ে পড়ছেন, কবি আস্তে আস্তে ব্যর্থ মনোরথ হয়ে পড়ছেন, তার মনের সমস্ত উৎসাহ, অনুপ্রেরণা তিনি আস্তে আস্তে যেন কোথায় হারিয়ে ফেলছেন। এখানে কি স্রোতের প্রবল প্রাণ করে আহরণ, অর্থাৎ কি ভাটার মতো, ভাটা যেমন স্রোতের প্রাণকে কেড়ে নেয়, ঠিক একইভাবে বাস্তব জীবনের সমস্যা, প্রতিবন্ধকতা, কবির যে জীবনী শক্তি বা সুদূরের ডাকে হাতছানি, সুদূরের হাতছানিতে সাড়া দেওয়ার তার যে মনের যে ইচ্ছা, সেই ইচ্ছে বা স্বাদটাকে আস্তে আস্তে যেন ক্ষয় করে ফেলছে বা তাকে যেন আস্তে আস্তে মেরে ফেলছে। জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে, যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল, নোঙরের কাছি বাঁধা তবুয়ে নৌকো চিরকাল। আচ্ছা, জোয়ার ভাটার মতো, জোয়ার ভাটায় কি হয়, একবার সমুদ্রের উচ্ছ্বাস বা সমুদ্রের যে জল সেটা আস্তে আস্তে জোয়ারের সময় বেড়ে যায়, আবার ভাটার সময় আস্তে আস্তে নদী এবং সমুদ্রের জল কমে যায়। ঠিক সেই রকমই জোয়ার ভাটার মতোই জীবনও আস্তে আস্তে কি, জীবনে কোনো সময় খুব ভালো সময় আসে, কখনো খুব খারাপ সময় আসে, অর্থাৎ জীবনেও উত্থান আছে, পতন আছে, উত্থান ও পতনের মিলিত সমাবেশই হচ্ছে জীবন। বাণিজ্য তরীকে অবলম্বন করেই যে বণিক বা ব্যবসায়ী সে ব্যবসা বাণিজ্য করে, ঠিক সেই রকম কবির বাণিজ্য তরীর পসরা, কবির যে বাণিজ্য তরী বা কবির যে নৌকা, সেটা কিন্তু তার সৃষ্টি সম্ভার, অর্থাৎ তার যে রচনা, তার যে লেখা, তার বিভিন্ন ধরনের সৃষ্টি, সেই সমস্ত সৃষ্টি সম্ভারে পূর্ণ তার বাণিজ্য নৌকা। তো এই জগৎ সংসারের যে উত্থান পতন, তার মাঝখানে বা জগৎ সংসারের বিভিন্ন বাধা, প্রতিবন্ধকতা, এই সবের মাঝখানে কবির যে তরী বা কবির যে নৌকা, সেটা বাঁধা পড়ে আছে। ঠিক আছে, কবি সেখান থেকে বেরোতে পারছেন না। প্রবল প্রচেষ্টা সত্ত্বেও, অসম্ভব প্রয়াস করা সত্ত্বেও কবি কিছুতেই তার সেই নৌকা নিয়ে বৃহত্তর জগতে বা মহাসমুদ্রে পাড়ি জমাতে পারছেন না। সুদূরের হাতছানিতে তিনি কিছুতেই সাড়া দিতে পারছেন না। এ যেরকম যেন কবির ভেতরের যে তার নান্দনিক চেতনা বা নান্দনিক সত্তা বা কবির সৃজনশীল যে সত্তা, তার সঙ্গে যেন সাংসারিক মোহের আবর্তে বদ্ধ হয়ে যাওয়া কবির যে কবির যে সত্তা, সেই সত্তার সঙ্গে যেন দ্বন্দ্ব, অর্থাৎ কবিরই একটা সত্তা, একটা নান্দনিক সত্তা, তার সঙ্গে একটা বাস্তব বা বাস্তব জগতের যে সাংসারিক মোহাবর্তে আবদ্ধ যে কবি সত্তা, তার যেন একটা দ্বন্দ্ব। কবির সৃজনশীল সত্তা কিছুতেই সাংসারিক দায়বদ্ধতার বন্ধনকে ছিন্ন করতে পারছে না, কিছুতেই সেই নতুন জগতে কোনোভাবেই সে পাড়ি জমাতে পারছে না। সে প্রবলভাবে চেষ্টা করে যাচ্ছে, প্রত্যেক দিন সারা রাত, অর্থাৎ কি প্রতি মুহূর্তে সেই চেষ্টা করছে যে এই সমস্ত মায়া বন্ধন ছিন্ন করে যাতে সে সেই সুদূরের আহ্বানে সেই মহাসমুদ্রে পাড়ি জমাতে পারে, কিন্তু অবশেষে ব্যর্থ হয়ে তিনি আবার সেই সাংসারিক মোহের আবর্তে বদ্ধ হয়ে জীবন কাটাতে বাধ্য হচ্ছে। নোঙরের কাছি বাঁধা তবুয়ে নৌকা চিরকাল। তবু শব্দটা যেন কবির মনের যে দ্বন্দ্ব বা কবির মনের মধ্যে যে বিরোধ, সেই বিরোধ বা বিরোধের যেন একটা ইঙ্গিত দিচ্ছে। কবি যতই চেষ্টা করছেন, যতই প্রয়াস করছেন না কেন সংসারের বন্ধনকে ছিন্ন করার, তিনি যতই স্বপ্ন দেখে যাচ্ছেন যে একটা বন্ধন মুক্ত জীবনের, সাংসারিক দায়বদ্ধতা থেকে কিছুতেই যেন কবি মুক্ত হতে পারছেন না। অর্থাৎ এই সাংসারিক দায়বদ্ধতা বা সাংসারিক মোহের পাশ থেকে কবি যেন মুক্তি নেই, তাকে আজীবন এই মোহের মধ্যেই যেন জীবন কাটাতে হবে।
নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। অর্থাৎ নিস্তব্ধ মুহূর্তগুলি, সমুদ্র গর্জনের মতো নির্জন যে অবকাশ, কবির যে অবকাশের সময় বা অবসরের সময়, তখন ক্ষোভ, অভিমান, ব্যর্থতার আস্ফালনে ক্রমে যেন কবির বুক কেঁপে কেঁপে ওঠে। কবি অর্থাৎ কি, কবির মন কেঁপে কেঁপে উঠছে, মানে কবি কিছুতেই এটাকে মেনে নিতে পারছেন না অন্তর থেকে। তার যে এই যে বিফলতা, তার যে এই প্রচেষ্টাটা ব্যর্থ হয়ে যাচ্ছে, তিনি কিছুতেই সেই সুদূরের ডাকে সাড়া দিয়ে সেখানে তার নৌকো ভাসাতে পারছেন না। এই বিফলতা কবি মন থেকে কখনোই মেনে নিতে পারছেন না। তাই নির্জন অবকাশে কবির ভেতরের যে ক্ষোভ, অভিমান, তার যে ব্যর্থতা, সেগুলো যেন সাগর গর্জনের মতোই তারা যেন গর্জন করে উঠছে। কারণ কবি সেই সাগর গর্জন বা আস্ফালনের কোনো রকম সদুত্তর বা তার যে কোনো উত্তর তিনি সেটা দিতে পারছেন না চেষ্টা সত্ত্বেও। স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। দাঁড়ের নিক্ষেপ অর্থাৎ কবি বারবার প্রয়াস করে যাচ্ছেন, ঠিক আছে, যে সেই সুদূরের আহ্বানে সাড়া দেওয়ার জন্য তিনি বারবার প্রয়াস করে যাচ্ছেন, কিন্তু কাল প্রবাহের স্রোত বা সময়ের স্রোত তাকে যেন বিদ্রুপ করে যাচ্ছে, তাকে প্রতিবার বিদ্রুপ মানে বিদ্ধ করছে। যেহেতু তিনি বারবার চেষ্টা করেও বিফল হচ্ছেন, সেই জন্য বারবার সেই সমস্ত কিছু তাকে বিদ্রুপ করে যাচ্ছে। তারা কাঙ্ক্ষিত লক্ষ্যের প্রতীক, কেননা যে সমস্ত নাবিকরা সবসময় কি করে, তারার দিকে লক্ষ্য রেখেই কিন্তু দিক স্থির করে। যখন সমুদ্রের মধ্যে তারা দিক ঠিক করতে পারে না, তখন কিন্তু এই তারার সাহায্যে তারা কোন দিক, সেই দিক নির্ধারণ করে থাকে। তাই এখানে তারা কবির যে কাঙ্ক্ষিত লক্ষ্য বা কবি যে লক্ষ্যটা লাভ করতে চান, যে লক্ষ্যে পৌঁছতে চান, তার প্রতীক হচ্ছে তারা। নাবিকরা যেমন তারার দিকে লক্ষ্য রেখে দিক নির্দেশ করেন, ঠিক একইভাবে কবিও যেন তার কাঙ্ক্ষিত লক্ষ্য বা যেখানে কবি পৌঁছতে চান তার দিকে এগিয়ে চলার জন্য প্রয়াস করে যাচ্ছেন বিরামহীনভাবে। অর্থাৎ তারাকে লক্ষ্য করে, অর্থাৎ সেই তারাকে তার লক্ষ্য নির্দিষ্ট করে তিনি সেই দিকে বিরামহীনভাবে তার সেই দাঁড় টেনে তিনি এগিয়েই যেতে চান। অর্থাৎ কি, তিনি ভাবছেন যে আমি বারবার ব্যর্থ হলেও তিনি কিন্তু তার এগিয়ে চলা বা তার চেষ্টা কিন্তু থামাচ্ছেন না। অর্থাৎ কি, এখানেই যেন কবির একটা তার ইচ্ছের যেন একটা জয়। অর্থাৎ যতবারই তিনি ব্যর্থ হবেন তিনি বারবার প্রয়াস করে যাবেন, কেননা তিনি ভাবছেন যে কখনো না কখনো তো তিনি জিতবেনই, কখনো না কখনো তো তার প্রয়াস সফল হবেই। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে, সারা রাত তবু দাঁড় টানি। সওদাগর বা ব্যবসায়ীরা যেমন তাদের বাণিজ্য পসরা সাজিয়ে সাত সমুদ্র পাড়ি দেয়, ঠিক একইভাবে কবিও তার সৃষ্টি সম্ভারে সমৃদ্ধ তার সেই নৌকা বা তরি নিয়ে পাড়ি জমাতে চান। কিন্তু পদে পদে প্রতি মুহূর্তেই বাধা বা প্রতিবন্ধকতা তার পাকে ঘিরে ধরে, তাকে কিছুতেই সামনের দিকে এগোতে দেয় না। কিন্তু তা সত্ত্বেও কবি কিছুতেই হাল ছাড়েন না, তাকে যেন এগিয়ে যেতে হবেই। সাংসারিক আবর্তের মধ্যে বাধা পড়ে গেলেও কবি সত্তা কিছুতেই নিজের কল্পনাকে যেন নিরাশায় ডুবতে দিতে চান না। সে কারণেই প্রবল প্রতিবন্ধকতাকে জয় করেও তিনি তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে নিশানা ঠিক করে তিনি সেখানে পৌঁছানোর জন্য চরমতম দুর্গম পথের দিকেও তিনি পাড়ি জমাতে চান। তিনি জানেন সেই পথ খুব একটা কিন্তু সুগম নয়, সেই রাস্তা প্রবল কঠিন রাস্তা, সেই রাস্তা প্রচণ্ড দুর্গম। তা সত্ত্বেও কিন্তু কবি তার চেষ্টা চালিয়ে যান। সারা রাত তবু দাঁড় টানি, অর্থাৎ বারবার বিফল হওয়ার পরেও তিনি কিন্তু বারবার তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। কবিতার সৃষ্টিকে নিয়ে বৃহত্তর সৃজনশীলতার জগতের দিকে পাড়ি জমানোর যে প্রয়াস, সেটা নিরন্তর চালিয়ে যান। তবু দাঁড় টানিয়ে শব্দের মধ্য দিয়ে কবির যে নিরন্তর প্রয়াস, সেই প্রয়াসের কথাই যেন ফুটে উঠেছে। অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা একটা শিক্ষাও পাই যে একবার বা দুবার বারবার ব্যর্থ হলেও প্রয়াস ছেড়ো না, কারণ আস্তে আস্তে কি প্রচেষ্টার ফলই কিন্তু সফলতা নিয়ে আসে। এবার আমরা আলোচনা করব কবিতার নামকরণের সার্থকতা।
যে কোনো রচনার নামকরণ মূলত 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ঘটনা বা বিষয়ধর্মী, আরেকটা হচ্ছে চরিত্রধর্মী, আর ব্যঞ্জনাধর্মী। তাহলে এবার আমরা দেখে নেব, মূলত বেশিরভাগ ক্ষেত্রে কবিতার নামকরণ হয় ব্যঞ্জনাধর্মী বা বিষয়ধর্মী হয়ে থাকে। আচ্ছা, এবার আমরা এই কবিতার নামকরণ ব্যঞ্জনাধর্মী না বিষয়ধর্মী সেটা আলোচনা করে নেব। আচ্ছা, আমরা প্রথমে কি দেখছি, ফার্সি শব্দ লঙ্গর থেকে নোঙর শব্দটা এসেছে। নোঙর হলো কি, যার সাহায্যে কোনো নৌকা বা কোনো জলযান, সেটা কি একটা আংটা বিশেষ যেটাকে বেঁধে রাখা হয়। এবার আমরা কবিতার মধ্যে দেখতে পাচ্ছি যে কবি নৌকা নিয়ে সুদূর সমুদ্রে পাড়ি দিতে চান, কিন্তু তার নোঙর তটের কিনারে পড়ে গেছে। অর্থাৎ কবি তার সমস্ত যে হচ্ছে সাংসারিক দায় দায়িত্বের যে বন্ধন এবং যে সাংসারিক যে কর্তব্য, দায় দায়িত্ব এবং যে মোহের যে বন্ধন, সেই সমস্ত কিছুকেই এখানে নোঙরের সঙ্গে তুলনা করেছেন। তার যে সৃষ্টিশীল রোমান্টিক যে মনন, সেটা যেন এই সমস্ত কিছুর বাঁধন ছেড়ে চলে যেতে চায়। অর্থাৎ কবির যে নান্দনিক সত্তা, তার সঙ্গে তার বাস্তব সত্তার একটা সংঘাত শুরু হয়েছে। কবির মনের মধ্যে এই বাস্তব আর কল্পনার জগতের সংঘাত প্রতিনিয়ত চলে যাচ্ছে, কিন্তু কবির সৃষ্টিশীল মনের মধ্যে এই সংঘাত তার আজীবন কাল ধরে তার আজীবনের সঙ্গী। কেননা কবির কবিসত্তা কিছুতেই এই দৈনন্দিন জীবনযাপনের যে সীমাবদ্ধতা বা সাংসারিক জীবনের যে দায়বদ্ধতা, সেগুলোকে কোনো মতেই মেনে নিতে পারছে না। কিন্তু আবার সেখান থেকে বেরোনোর জন্য সে প্রবল ছটফট করা সত্ত্বেও কোনোভাবেই সেখান থেকে তার মুক্তি নেই। এই সাংসারিক বন্ধন থেকে কোনো মতেই মুক্তি সম্ভব নেই জেনেও কবি কিন্তু হার মানছেন না, প্রতিনিয়ত তিনি লড়াই করেই চলেছেন। এইভাবেই নোঙর যেন হয়ে উঠেছে কবির বন্ধনের একটা প্রতিশব্দ। আর এইভাবেই নোঙর কবিতাটার নামকরণ তার বিষয়ের সঙ্গে হয়ে উঠেছে সার্থক। অর্থাৎ কি, নোঙর কবিতার এই ব্যঞ্জনাধর্মী নামকরণ সার্থক। আচ্ছা, এবার আমরা আলোচনা করব নোঙর কবিতার মধ্য দিয়ে কবির যে অপূর্ণতার বেদনা, সেটা কিভাবে প্রকাশ পেয়েছে। আচ্ছা, প্রথমে জানি, বিংশ শতাব্দীর যে 30-40 দশক ছিল, সেই সময় এক গোষ্ঠীর বা এক কবি গোষ্ঠীর আবির্ভাব হয়েছিল। সেটা হচ্ছে কল্লোল কবি গোষ্ঠী। এই কবি গোষ্ঠীর কবি হলেন কবি অজিত দত্ত। এই কল্লোল গোষ্ঠীর কবিদের লেখার মধ্যে ছিল পাশ্চাত্যের একটা প্রভাব, এবং অন্যদিকে ছিল বাস্তব যে জীবনের যে রূঢ় প্রতিচ্ছবি, সেটা তাদের কবিতার মধ্যে দিয়ে ধরা পড়তো, তাদের কবিতা বা লেখার মধ্যে দিয়ে। তো সেই কবির মধ্যে কবি অজিত দত্ত যেহেতু কল্লোল গোষ্ঠীর কবি, তাই তার কবিতার মধ্যেও সেই কল্লোল গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলো কিন্তু অনেকাংশেই ফুটে উঠেছে। কবি অজিত দত্তের কবিতার মধ্যে আমরা কি দেখতে পাই, বাস্তব জীবনের সীমানা ছাড়িয়ে যে সুদূরের হাতছানি, সেটা দেখা যায়। আবার অন্যদিকে স্বপ্ন এবং কল্পনার মধ্যে ভাসমান একটা রোমান্টিক যে মনন, সেটা তার কবিতার প্রত্যেক ছত্রে ছত্রে আমরা দেখতে পাই। কবিতার এই সীমাবদ্ধ জীবনে বাস্তব জীবনের মধ্যে একদমই পরিতৃপ্তি পাননি। তার মন সেই সুদূরের হাতছানিতে সাড়া দেওয়ার জন্য বারবার চঞ্চল হয়ে উঠেছে। সেই অচেনা সুদূরের হাতছানি তাকে আকুল করে তুলেছে, তাকে পাগল করে তুলেছে। কিন্তু কবি সেই 7 সাগরের পারে, অর্থাৎ সেই অজানার ডাকে, সেই মহাসমুদ্রে তার সেই কল্পনার জগতে পাড়ি দিতে চেয়েও কোথাও না কোথাও যেন আটকে গেছেন। তার নৌকা, অর্থাৎ তার যে মন, সেটা তার রোমান্টিক যে মন বা কল্পনা মুখর যে মন, সেটা যেন সাংসারিক আবর্তে, অর্থাৎ তটের কিনারে নোঙরে বাঁধা পড়ে গেছে। অর্থাৎ সাংসারিক আবর্তের মধ্যে, সাংসারিক বন্ধনের মোহপাশে তার সেই মন আজকে বদ্ধ হয়ে গেছে। তিনি তার প্রবল প্রচেষ্টা সত্ত্বেও সেই কাছি বা সেই বন্ধন থেকে নিজেকে কিছুতেই মুক্ত করতে পারছেন না। তার মন বারবার কিন্তু সেই স্বপ্নময় মায়াবী জগতে ছুটে চলে যেতে চেয়েছে, কিন্তু কবি বারবার ব্যর্থ হয়েছেন। প্রতিবার দাঁড়ির নিক্ষেপে কবি স্রোতের বিদ্রুপ শুনেছেন। বাস্তবের ততে জীবিকার যে তাগিদ, বাস্তব যে জীবন, সেখানে যে জীবন জীবিকার যে তাগিদ এবং সম্পর্কের মায়া, হাজার প্রয়োজনীয় যে কাজ, তার বন্ধনে তার জীবনের যে নৌকো, সেটা আষ্টে পৃষ্ঠে বাধা হয়ে গেছে। তাই কবি মন চাইলেও সেই সাংসারিক বন্ধন বা কাজের তাগিদ, এই সমস্তকে উপেক্ষা করে তিনি কিছুতেই আর সুদূরের আহ্বানে, সেই অসীমের ডাকে কখনোই আর সাড়া দিতে পারছেন না।
সেখানে তার জীবন তরী বা জীবন নৌকা কিছুতেই তার সৃষ্টি সম্ভার নিয়ে আর পাড়ি জমাতে পারছে না। কবি মনের আকাঙ্ক্ষার সঙ্গে তার প্রাপ্তির যে ফারাক, অর্থাৎ তিনি যেটা লাভ করেছেন তাতে তিনি সন্তুষ্ট নন, তার জীবনের পরিতৃপ্তি এখানে নয়। তাহলে কি কবির মনের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষার সঙ্গে তার যে প্রাপ্তির যে ফারাক, তার জীবনের যে সম্পূর্ণ জীবনের যে একটা অপূর্ণতা, একটা না পাওয়ার বেদনা, এটা আমরা কবিতার মধ্যে কিন্তু দেখতে পাই। আচ্ছা, এরপর আমরা আলোচনা করব যে কবিতার মধ্যে স্থিতি আর গতির চিত্র কিভাবে ধরা পড়েছে। প্রথমেই আমরা কি দেখছি যে একটা নৌকা সেটা তটের কিনারে বাঁধা আছে, ঠিক আছে। যে নৌকাটা যদি নদীর স্রোতের মধ্যে চলমান হতে পারতো তাহলে কি হতো, তাহলে কিন্তু সে গতির প্রতীক হতে পারতো, তার মধ্যে একটা প্রাণময়তা, তার মধ্যে একটা চঞ্চলতা, চলমানতা আমরা লক্ষ্য করতাম। কিন্তু সেই নৌকাটা তটের কিনারে বাঁধা, তাহলে কি সেটা স্থিতিশীল, সেটার মধ্যে কোনো রকম গতি নেই। কবি যতই সেই নৌকা নিয়ে সাত সমুদ্র পারে অসীম জগতে পাড়ি দিতে চান না কেন, তিনি কিন্তু শেষ পর্যন্ত তার সেই ইচ্ছাতে সফল হতে পারেননি। তাহলে তার সেই নৌকা কিন্তু নোঙরের সাহায্যে সেই জলের কিনারে বাধাই রয়েছে, তাহলে কবির সেই নৌকা স্থিতিশীল। আবার জীবনের নানা কাজ, নানা দায় ও সম্পর্কের মায়া বন্ধনে কবি বন্দী হয়ে রয়েছেন। এই দায়িত্ব, কর্তব্য, কাজ, এই সাংসারিক দায় দায়িত্ব সবকিছুর মাঝখানে কবির জীবন নৌকা বাঁধা রয়েছে, অর্থাৎ কবির জীবনও সেই নোঙরে বাঁধা এই নৌকার মতোই যেন স্থিতিশীল, অর্থাৎ কবির জীবনেও একটা স্থিতিশীলতা লক্ষ্য করা যায়। আবার অন্যদিকে সুদূরের সেই মুক্ত জীবন, উন্মুক্ত প্রকৃতি, অজানা মায়াবী সেই কল্পলোক কবিকে প্রতিনিয়তই ডেকে চলেছে। সেই সুদূরের আহ্বানে সাড়া দেওয়ার জন্য সেই হাতছানিকে উপেক্ষা করার ক্ষমতা কিন্তু কবির মধ্যে নেই। সেই জোয়ার ভাটার ঢেউ বা স্রোতের প্রবল প্রাণ, সেটা গতিশীল, চঞ্চল, সেই সমস্ত কিছুই কবিকে প্রতিনিয়ত নিজের দিকে আকর্ষণ করে চলেছে। সেই সমস্ত বন্ধন থেকে তারা এই সমস্ত স্রোত, অর্থাৎ কি স্রোতের প্রাণ এবং জোয়ার ভাটায় সমস্ত কিছুই কিন্তু স্থিতিশীলতা থেকে মুক্ত, সেটা কিন্তু চঞ্চল, তার মধ্যে কিন্তু রয়েছে প্রাণময়তা, তার মধ্যে রয়েছে একটা জীবনী শক্তি। কবি সংসার জীবনে যতই স্থিত একজন মানুষ হন না কেন, তার যে রোমান্টিক মন, সেটা কিন্তু সুদূরের হাতছানিতে সাড়া দিয়েছে। যদি সাড়া না দিত তাহলে কিন্তু তার প্রয়াস ব্যর্থ জেনেও তিনি প্রতি রাত্রে বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও তিনি কি দাঁড় টেনে যেতেন? তাহলে কি কবির সেই জীবনের মধ্যে, অর্থাৎ কি কবির যে রোমান্টিক মন, সেটা কিন্তু সর্বদাই চঞ্চল, তার মধ্যে একটা স্বপ্ন কল্পনার একটা গতিশীলতা লক্ষ্য করা যায়। তাহলে কি এর মধ্যে দিয়ে কি বোঝা যায় যে কবির মধ্যেও কিন্তু একটা গতিশীলতা রয়েছে, বা কবির জীবনের মধ্যে একটা গতিশীলতা রয়েছে। আর এই স্থিতি আর গতির সংঘাতে, অর্থাৎ এই স্থিতিশীলতা থেকে মুক্ত হয়ে সেই গতিময় জীবনের যে কবির যে ইচ্ছে গতিময় জীবনে যাওয়ার, এই দুটোর সংঘাত, স্থিতি আর গতির সংঘাতে কবির জীবনকে মুখর করে তুলেছে। এবং তার পাশাপাশি কি কবির হৃদয় প্রতিনিয়তই কিন্তু ক্ষত বিক্ষত হয়ে চলেছে, কেননা তার মন সেই সুদূরের ডাকে সাড়া দিতে চাইলেও বাস্তবে তিনি কিন্তু তার ডাকে সাড়া দিতে পারছেন না। আর দিন শেষে বা রাতের শেষে সকাল হওয়ার পর কবি জানেন, যতই তিনি দাঁড় টানুন না কেন আর মাছ তুলে পাল বাঁধুন না কেন, চিরকালের জন্য তার নৌকা এই সংসারের জগতে, সংসারের মায়া মোহ বন্ধনের জগতে বাধা পড়ে গিয়েছে, এখান থেকে তার মুক্তি নেই। এইভাবেই গোটা কবিতায় কবির যে স্থিতি আর গতির চিত্র কবি কিন্তু তুলে ধরেছেন। সীমা অসীম, প্রাপ্তি অপ্রাপ্তি আর স্থিতি ও গতির যে সংঘাত, এই সমস্তটাই কিন্তু কবিতার প্রথম থেকে শেষ পর্যন্ত কবিতার প্রতি ছত্রে ছত্রে আমরা দেখতে পাই। আজকে এই পর্যন্তই।